আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশি বিদেশি ষড়যন্ত্র শেখ হাসিনা সরকারকে হটিয়েছে বলছেন নানক। এদিকে শেখ হাসিনার পতনের 1 মাস আর ডক্টর ইউনূস সরকারের প্রথম 26 দিন কোনো পথে এগোচ্ছে নতুন বাংলাদেশ। জানাবো ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে যে কথা হলো খালেদা জিয়ার। এবং সর্বশেষ জানাবো গণ অভ্যুত্থানের শহীদদের স্বপ্নের দেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে বলছেন ডক্টর মাসুদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশি বিদেশি ষড়যন্ত্র শেখ হাসিনা সরকারকে হটিয়েছে বলছেন নানক। দেশি বিদেশি সুগভীর চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ পন্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে হটানো হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। জাহাঙ্গীর কবির নানক বলেন, গত 5 আগস্ট দেশি বিদেশি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ পন্থায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারকে হটানো হয়েছে। এরপর সমগ্র বাংলাদেশে নির্বিচারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নারকীয় হত্যাযজ্ঞের মাধ্যমে ভয় ও চাষের রাজস্ব সৃষ্টি করা হয়। স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে কুক্ষিগত করে নৈরাজ্যবাদীরা সারা দেশে পুলিশের থানাগুলোতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশ বাহিনীর সদস্যদের হত্যার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়। বিবৃতিতে নানক বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল ভেঙে দেওয়া হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি শূন্য পর্যায়ে নামিয়ে এনে ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসের বিস্তার ঘটানো হয় এবং সেটাকে নৈতিক বৈধতা দেয় সন্ত্রাস ভিত্তিক রাজনৈতিক অপশক্তি। তাদের ন্যক্কারজনক কর্মকাণ্ডের শিকার হয় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ও সনাতনী ধর্মাবলম্বী জনগোষ্ঠী সহ দেশের সাধারণ মানুষ। এতে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সহস্রাধিক মানুষ প্রাণ হারায়, অগণিত মানুষ আহত হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের হামলার পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। সহিংসতায় জড়িতদের প্রতি ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও সভাপতি রাজনৈতিক কার্যালয় সহ সারা দেশে 10,000-এর মতো দলীয় স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার স্মৃতি বিজড়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করে বিস্মীভূত করা হয়েছে। বঙ্গবন্ধু সেই স্মৃতি চিহ্নটুকু মুছে ফেলা হয়েছে। বিবৃতিতে তিনি আরো বলেন, গত 5 আগস্টের ঘটনার পরে একে একে বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির উপর আঘাত হানা হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের অন্যতম স্মৃতি মেহেরপুরের আম্রকানন, মুজিবনগর জাদুঘর, জাতির পিতার ভাস্কর্য প্রতিমূর্তি, জয়নুল আবেদিনের ভাস্কর্য ভাঙার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। এই ধরনের হীন অপচেষ্টা বাঙালির ঐতিহ্য ও চেতনার মূল্যে আঘাত, যা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকলকে ব্যথিত ও মর্মাহিত করেছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শেখ হাসিনার পতনের 1 মাস আর ডক্টর ইউনূস সরকারের প্রথম 26 দিন কোন পথে এগোচ্ছে নতুন বাংলাদেশ। ছাত্র জনতার রক্তক্ষয়ী উত্তাল আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তাসের ঘরের মতো হুড়মুড়ে করে গুড়িয়ে যায়। দশকের এই স্বৈরাচারী সরকারের ভয়াবহ থাবা আর লুটপাট রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের রুদ্র রন্ধে রন্ধে ঢুকে পড়ে, গুম, হত্যা, নিপীড়নের মাত্রা ছড়িয়ে দেয়। আগেরকার সরকার সব রেকর্ডকে এসব কিছু পেছনে ফেলে ঝেড়ে ফেলে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তার সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নতুন সূচনার প্রস্তুতি নিয়ে ডক্টর ইউনূসের অস্থায়ী প্রশাসন আন্দোলন পরবর্তী দেশকে স্থিতিশীল করার পথে এগিয়ে যাচ্ছে। পিছনে বিশৃঙ্খলা, রাজনৈতিক প্রতিহিংসা জর্জরিত এই দেশকে মেরামতের বড় স্বপ্ন নিয়ে এগোচ্ছে ডক্টর ইউনূসের আদম্য হৃদয়, যা প্রতিনিয়ত শানিত হচ্ছে ছাত্র জনতার বৈষম্যহীন মানবিক দেশ গড়ার প্রত্যয় দিয়ে। নতুন সরকারের 26তম দিনে বুধবার 4 সেপ্টেম্বর সচিবদের সৃজনশীল হওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান, যেমনটি আগে কোনো রাষ্ট্রপ্রধানের মুখে শোনা যায়নি। তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। সবাই সচিবদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য গদ বাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে, তার উপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে আমাদের স্ব স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠার জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহযোগীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে। সরকারের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।
ছাত্র জনতার প্রবল আন্দোলনে 5 আগস্ট সোমবার দুপুরে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে গেলে আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান ঘটে। এরপর শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে নোবেলজয়ী ডক্টর ইউনূস দেশে এসে অন্তর্বর্তী সরকার গঠন করেন এবং 8 আগস্ট শপথ নেন। এই যাত্রায় ইউনূসের সঙ্গী হয়েছেন 20 উপদেষ্টা। প্রধান উপদেষ্টার মোট 6টি মন্ত্রণালয় ও বিভাগ নিজের হাতে রেখেছেন 86 বছর বয়সী ডক্টর ইউনূস। নতুন সন্ত্রাস সভাপতিদের বাছাইকরণ প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য উঠে এসেছে। স্বৈরাচারী আওয়ামী লীগের প্রতিনিধিত্ব থেকে দূরত্ব বজায় রাখা। প্রথমত উপদেষ্টাদের এই পরিষদটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতিনিধিত্ব ছাড়াই গড়ে উঠেছে। এই দলের ইতিহাস বাংলাদেশের জন্মের আগে থেকে তৈরি হয়েছে। দলটি তার 53 বছরের স্বাধীনতার ইতিহাসে 28 বছরের বেশি সময় ধরে দেশকে শাসক করে এবং সাম্প্রতিক সময়ে একটি বিতর্কিত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে বড় সমর্থন আদায় করে নেয়। তবে অন্তর্বর্তী সরকার এখন আওয়ামী লীগের একচ্ছত্র এবং স্বৈরাচারী সিদ্ধান্ত থেকে দেশবাসীকে মুক্ত করার ব্যবস্থা নেয়। উদাহরণস্বরূপ ডক্টর ইউনূস সরকার 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার স্মরণে বাংলাদেশের জাতীয় শোক দিবস হিসেবে বিবেচিত 15 আগস্টের ছুটি বাতিল করে। সেই সঙ্গে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তায় যে বিশেষ আইন ছিল তা বাতিল করা হয়। প্রসঙ্গত, ইউনূস সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এমন খবর ছড়িয়ে পড়লে তখনকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ বাংলাদেশের সুপ্রিম কোর্টের 6 জন শীর্ষ বিচারপতি পদত্যাগের দাবিতে ফের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এরপরে পদত্যাগ বাধ্য হন বিচারপতি ওবায়দুল হাসান এবং দেশ ছাড়েন। এদিকে প্রধান বিচারপতির পদে শপথ নেওয়া বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এতটাই জনবান্ধব যে তিনি টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় ও সিরিজ জিতে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ দলকে এজলাসে বসে অভিনন্দন জানিয়েছেন। ইউনূসের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা আর্থিক প্রেক্ষিতে ব্যাপক পরিবর্তন আনতে অর্থনীতির উপর বেশি জোর দিয়েছে। অন্তর্বর্তী এই সরকার বাংলাদেশের মূল উদ্বেগকে মোকাবেলা করার জন্য মানবাধিকারের উপর জোর দিয়েছে। গুম করে দেশের নাগরিক রক্ষার গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে প্রথমবারের মতো সই করেছে বাংলাদেশ। 29 আগস্ট আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসন ফ্রম ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সনদে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় উপদেষ্টাদের করতালির মাধ্যমে প্রধান উপদেষ্টা এই চুক্তিতে সই করেন। এই সময় ডক্টর ইউনূস বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এর একদিন আগে চুক্তিটি সই করে জনতার দাবির সঙ্গে এক হয়ে যায় এই সরকার। এর আগে চলতি সপ্তাহের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করে এই অন্তর্বর্তী সরকার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক 9টি সনদের 8টিতে সই করেছে বাংলাদেশ। তবে জাতিসংঘের দীর্ঘদিনের অনুরোধের পরও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গুম বিরোধী সনদে সই করেনি। ডক্টর ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকারের গঠন অবশ্যই রাষ্ট্রযন্ত্র সংস্কার প্রচেষ্টায় ছাত্র জনতার দীর্ঘ দাবির প্রতিফলন ঘটিয়েছে। দেখিয়ে দিয়েছে নতুন দিনের পথে আগামী দিনের বাংলাদেশ। একটি অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে নিয়মিত দায়িত্ব পালন এবং 3 মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন সুনিশ্চিত করা। সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এই সরকার। এই প্রসঙ্গে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন পত্রিকা 20 জন সম্পাদকের সঙ্গে আলোচনা করেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ ন্যূনতম 2 থেকে 3 বছর হতে পারে বলে মনে করেন দেশের শীর্ষস্থানীয় পত্রিকার একাধিক সম্পাদক। তবে বেশিরভাগ সম্পাদক বলেছেন, অত্যাবশ্যকীয় সংস্কারের জন্য প্রয়োজনীয় সময়ের দ্বার অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্ধারণ করা উচিত। মঙ্গলবার 3 সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তারা এমন অভিমত প্রকাশ করেন। সবাই দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন পত্রিকার 20 জন সম্পাদক অংশ নেন। আমন্ত্রিতদের 2 জন দেশের বাইরে অবস্থান করে অনুপস্থিত ছিলেন। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে যে কথা হলো খালেদা জিয়ার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। সাক্ষাতে দেশের বাইরে চিকিৎসার জন্য খালেদা জিয়া প্রস্তুত কিনা তা নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহবুব চৌধুরী। বৈঠক শেষে আমির খসরু বলেন, প্রাথমিকভাবে কূটনৈতিক মহলে সবার ম্যাডামের স্বাস্থ্য নিয়ে শঙ্কা ছিল। দেশে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে কূটনীতিকরাও মুক্তভাবে চলাফেরা করতে পারছেন। তিনি আরো বলেন, দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে খালেদা জিয়া প্রস্তুত কিনা তা নিয়ে কথা হয়েছে। দেশের নতুন প্রেক্ষাপটে পরিস্থিতি কোথায় যাচ্ছে, যুক্তরাজ্য জানিয়েছে তারা কি করতে চায় বা তা ম্যাডামকে অবগত করেছে। 2 দেশের সার্বিক অবস্থার সম্পর্ক উন্নতর করতে ম্যাডাম অনুরোধ করেছিলেন। বিএনপি চেয়ারপারসন বিদেশে যেতে প্রস্তুতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিদেশি চিকিৎসার বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়াকে যদিও যুক্তরাজ্য নেওয়া হয় তাহলে 8 থেকে 13 ঘন্টা ফ্লাইং করতে হবে। আরও আমেরিকা যেতে হলে 18 থেকে 21 ঘন্টা সময় প্রয়োজন। কাজে এত দীর্ঘ সময় ফ্লাইয়ের জন্য শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে আমরা সার্বিকভাবে ওই সমস্ত দেশের হাসপাতালগুলোর সাথে যোগাযোগ হয়েছে। যত দ্রুত সম্ভব শারীরিক অবস্থা উড্ডয়ন উপযোগী হলে তিনি যাবেন। বৈঠকে অন্যান্যের মধ্যে চেয়ারপারসনের মেডিকেল বোর্ড চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডক্টর FM সিদ্দিকী এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য তাবিদ
আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য 2018 সালে 8 ফেব্রুয়ারি দুর্নীতি 2 মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর 2020 সালের 25 মার্চ অস্থায়ী জামিন পান খালেদা জিয়া। কারাদণ্ড হওয়ার পর 6.5 বছর এক প্রকার কারাবন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন। 2024 সালের 5 আগস্ট দেশের পট পরিবর্তনের পর তিনি স্থায়ী মুক্তি পেলে বিদেশি কোনো কূটনীতিকের সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাৎ। গণ অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের দেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে বলছেন ডক্টর মাসুম। জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, গণ অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিদিন দক্ষিণ থানা আমির মাওলানা মুতাসিম বিল্লার সভাপতিত্বে ও থানা সেক্রেটারি ইমান হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য ডক্টর মোবারক হোসাইন ও মতিঝিল জোন পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শফিক মাইনুদ্দিন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা 47-এ একবার স্বাধীনতা অর্জন করেছি। তখন মনে হয়েছিল আমাদের হয়তো আর স্বাধীনতা লাগবে না, কিন্তু পরক্ষণে দেখা গেল আমাদেরকে শাসনের নামে শোষণ করা হচ্ছে। 71-এ আবার জীবন দিয়ে মানুষ তার প্রিয় দেশকে মুক্ত করলো, তখন একটি স্বাধীনতা আমরা পেলাম। তখন আমাদের মনে হচ্ছিল আমরা হয়তো মুক্ত হয়েছি। আসলে তখন স্বাধীনতা ঠিকই পেয়েছিলাম, কিন্তু একটি পরিবার সেই স্বাধীনতাকে তাদের নিজস্ব অর্জন মনে করে বাংলাদেশের মানুষকে গোলাম হিসেবে চিন্তা করে আমাদের জিম্মি করে ফেলেছিল। 2024 সালের 5 আগস্ট আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এই সংগ্রামে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এই দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছেন, তারা আমাদের জাতীয় বীর। সেই সব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, 15 বছরের অধিক সময় ধরে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের করাল গ্রাসে আবদ্ধ ছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।